সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। আজকের এই অনলাইন ক্লাসে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এই ক্লাসটি নিয়েছিলাম, কিন্তু স্লাইডের সমস্যার কারণে স্লাইড শো হচ্ছিল না। এই জন্য আবার তোমাদের সুবিধার জন্য এই ক্লাসটি নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের চাহিদা নিয়ে বিস্তারিত জানবো। আজকে শিখন ফল বা ক্লাস শেষে আমরা যে বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে চাহিদার সংজ্ঞা, চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখা এবং চাহিদা অপেক্ষক। আমরা গত ক্লাসে উপযোগ সম্পর্কে জেনেছি, অর্থাৎ উপযোগের তথ্য, যেমন অধ্যাপক মার্শালের উপযোগ তথ্য সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। আমরা জানি মার্শালের তথ্যের মূল বক্তব্য হচ্ছে একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে সেই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে, অর্থাৎ একটি দ্রব্যের ভোগের যোগান বৃদ্ধি পেতে থাকলে সেই দ্রব্যের চাহিদা বা উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। একেই বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। সে বিধি থেকে আমরা কতগুলো শর্ত সম্পর্কে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু শর্ত, সূচি এবং সূচি থেকে চিত্র অঙ্কন ও চিত্রের বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা এই চাহিদা সম্পর্কে বিস্তারিত জানব। চাহিদার সংজ্ঞা। চাহিদা এর ইংরেজি শব্দ হচ্ছে ডিমান্ড। ডিমান্ড শব্দটি আমাদের সবার কাছে পরিচিত, যারা ইকোনমিক্স পড়ি আমরা বা জানি তাদের কাছেও যেমন পরিচিত, যারা ইকোনমিক্স অর্থনীতি কখনো পড়েনি তারাও কিন্তু চাহিদার সাথে পরিচিত, চাহিদা শব্দটির সাথে, চাহিদা সম্পর্কে জানে। চাহিদাকে দুভাবে বিশ্লেষণ করা যায় বা সংজ্ঞায়িত করা যায়, একটি সাধারণ অর্থে, আরেকটি হচ্ছে অর্থনীতির ভাষায়। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। যে কোনো পণ্য বা সেবা পাওয়ার যে অভাববোধ মানুষ ফিল করে, সেটাই হচ্ছে সাধারণ অর্থে চাহিদা। কিন্তু অর্থনীতিতে চাহিদা কথাটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এবং চাহিদা বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তাকে চাহিদা বলে। তাহলে আমরা অর্থনীতি ভাষায় কিছুটা সংজ্ঞার মধ্যে, চাহিদার সংজ্ঞার মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করি, যে এখানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করে সেটি হচ্ছে চাহিদা। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে চাহিদার সংজ্ঞা প্রদান করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য একটি সংজ্ঞা হচ্ছে অর্থনীতিবিদ বেনহামের মতে, একজন ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে বা করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই সংজ্ঞা থেকে কিন্তু কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারি, যে চাহিদার মধ্যে কিন্তু একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট দাম, একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক উপস্থিত থাকতে হবে, তাহলেই সেটাকে চাহিদা বলা যায়। তাহলে চাহিদা সংগঠিত হবে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট দামে এবং একটি দ্রব্যও থাকতে হবে, তাহলে সেটাকে চাহিদা বলা যায়। এই সংজ্ঞা ধরে আমরা চাহিদার তিনটি শর্ত বা বৈশিষ্ট্য পাই। এই শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকতে হবে। প্রথম শর্ত চাহিদা। মানুষের মধ্যে দু ধরনের চাহিদার অনুভূতি সৃষ্টি হয়, একটা হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান, আর একটা হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান।
যে বস্তুগত বলতে বোঝানো হয় যে পণ্য বা সেই ধরনের পণ্য বা পণ্যকে যেটা ধরা ছোঁয়া যায়, ভোগ করা যায়, যেমন খাদ্য, বস্ত্র, এগুলো দৃশ্যমান, এগুলো ভোগ করা যায়, তাই এগুলোকে বলা হয় বস্তুগত দ্রব্য। আরেকটি হচ্ছে অবস্তুগত দ্রব্য, যেটা অদৃশ্যমান, ছোঁয়া ধরা যায় না, কিন্তু আমাদের প্রয়োজন হয়, আমাদের ব্যক্তি জীবনে আমাদের চাহিদা বা অভাব ফিল করে থাকি আমরা। সেটি হচ্ছে সেবা। যেমন একজন ডাক্তারের সেবা, আমরা অসুস্থ হলে ডাক্তারের সেবার প্রয়োজন ফিল করি, জ্ঞান অর্জনের জন্য শিক্ষকের সেবার প্রয়োজন ফিল করি, উকিলের সেবা আদালতে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য। এই ধরনের সেবারও কিন্তু চাহিদা বা প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা এই দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কি বলা হয়? চাহিদা বলা হয়। এটা হচ্ছে চাহিদার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা, অর্থাৎ সেই দ্রব্য বা সেবা পাওয়ার ক্রয় করার ক্ষমতা, অর্থ সামর্থ্য থাকতে হবে, তাহলে সেটাকে চাহিদা বলা যায়। তৃতীয় শর্ত হচ্ছে অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা। তাহলে শিক্ষার্থীরা এই তিনটি শর্ত যখন থাকবে তখনই সেটাকে চাহিদা বা কার্যকর চাহিদা বলে গণ্য করা হয়। অর্থনীতিতে কার্যকর চাহিদাকে এই বিবেচনা করা হয়ে থাকে। তাহলে আমরা এই যখন কোনো ইচ্ছার পেছনে অর্থের সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি বা সেবাটি পাওয়ার বা ক্রয় করার ইচ্ছা থাকে, তাহলে সেটাকে চাহিদা বলা হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, একজন ভিক্ষুকের গাড়ি কেনার বা বাড়ি করার শখ থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু সেটাকে চাহিদা বলা যায় না অর্থনৈতিক ভাষায়, কারণ সেই ভিক্ষুকের সামর্থ্য নেই, ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই। এই জন্য সামর্থ্য না থাকার কারণে তার সেই ইচ্ছাটাকে চাহিদা বলা যায়। আবার আরেকটি উদাহরণের মাধ্যমে বলতে পারি, যেমন একজন কৃপণ ধনী ব্যক্তির বাড়ি করার বা গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তার মধ্যে সেই বাড়ি করার বা গাড়ি ক্রয় করার জন্য যে অর্থ আছে, কিন্তু অর্থ ব্যয় করার যে ইচ্ছাটা, অর্থ ব্যয় করে সেগুলো পাওয়ার যে ইচ্ছাটা, সেটা তার মধ্যে নেই, কারণ সে কৃপণ। তার এই ধরনের ইচ্ছাকেও চাহিদা বলা যাবে না, কারণ অর্থনীতিতে চাহিদা হতে হলে এই আকাঙ্ক্ষার পিছনে সামর্থ্য এবং অর্থ ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে। তাহলে একজন ভিক্ষুকের চাহিদাকেও যেমন সামর্থ্য না থাকার কারণে চাহিদা বলা যায় না, ঠিক একজন কৃপণ ধনী ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও অর্থ ব্যয় না করার জন্য তার সেই ইচ্ছাটাকে চাহিদা বলা যায় না। তাহলে আমরা চাহিদা সম্পর্কে বিস্তারিত জানলাম। চাহিদা অনেক বিষয়ের উপর নির্ভর করে, দামের উপর নির্ভর করে, আয়ের উপর নির্ভর করে, সম্পর্কযুক্ত বিভিন্ন দ্রব্যের উপর নির্ভর করে থাকে। এইসবের উপর ভিত্তি করে চাহিদাকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেণীতে ভাগ করা যায়। যেমন যখন চাহিদা দামের উপর নির্ভর করে, তখন সেই চাহিদাকে দাম চাহিদা বলা হয়ে থাকে। আবার চাহিদা আয়ের উপর নির্ভর করে, একজন ব্যক্তির আয়ের উপরও কিন্তু চাহিদা নির্ভর করে। আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে সাধারণত কোনো ব্যক্তির চাহিদা কমে। এই ধরনের চাহিদাকে আয় চাহিদা বলা হয়। আবার আড়াআড়ি চাহিদা বলা হয়। বিকল্প বা পরিপূরক দ্রব্যের চাহিদাটাকে আড়াআড়ি চাহিদা বলা হয়। বিকল্প দ্রব্য বলতে বোঝানো হয় একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য ব্যবহার করে যদি সমান উপযোগ পাওয়া যায়, সেটাকে বলা হয় বিকল্প দ্রব্য। যেমন তুমি এক গ্লাস শরবত খাবে, চিনি দিয়ে খেতে পারো, এর বিকল্প হিসেবে গুড় ব্যবহার করতে পারো, সমান উপযোগ বা সমান তৃপ্তি পাওয়া যায়। এই ধরনের দ্রব্যের চাহিদাকে বলা হয় আড়াআড়ি দ্রব্যের চাহিদা। পরিপূরক দ্রব্য বলতে বোঝানো হয় একটি দ্রব্যের চাহিদা পূরণের জন্য যদি আরেকটি দ্রব্যের প্রয়োজন হয়, যেমন চা খেতে হলে আমাদের চা চিনির প্রয়োজন হবে, এই ধরনের পণ্যকে বলা হয় পরিপূরক দ্রব্য। এই পণ্যের চাহিদাগুলোকে বলা হয় আড়াআড়ি চাহিদা। আবার কিছু যুক্ত চাহিদা, কিছু পণ্য আছে যে একটি বুক করার জন্য আরেকটি প্রয়োজন হতে পারে। মোটর সাইকেল চালানোর জন্য চালাতে হলে পেট্রোলের প্রয়োজন হবে, আবার খাতায় লিখতে গেলে কলম খাতার প্রয়োজন হবে। অর্থাৎ একটি চাহিদা পূরণের জন্য একাধিক বস্তুর প্রয়োজন হয়ে থাকে। এই ধরনের চাহিদাকে যুক্ত চাহিদা বলা হয়। আরেক ধরনের চাহিদা আছে প্রত্যক্ষ চাহিদা, পরোক্ষ চাহিদা। যেমন খাদ্য প্রত্যক্ষ চাহিদা, খাদ্য উৎপাদনের জন্য উপকরণ লাগে, এই উপকরণের চাহিদাটাকে বলা হয় পরোক্ষ চাহিদা। এ ধরনের বিভিন্ন ধরনের চাহিদা আমরা আরো জানবো। আজকে আমরা চাহিদার সংজ্ঞা জানলাম। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের এই চাহিদার সংজ্ঞা বলতে কি বোঝায়
আসতে পারে প্রশ্ন তোমাদের অনুধাবনে তোমাদের প্রশ্ন আসতে পারে চাহিদার বলতে কি বোঝায়। তাহলে তোমাদের অবশ্যই সংজ্ঞা, অর্থনীতি সংজ্ঞা, অর্থনীতিবিদের সংজ্ঞা এবং 3টি শর্ত উল্লেখ করতে হবে। আর যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে চাহিদা কি, তাহলে এক কথায় একটি সংজ্ঞা উপস্থাপন করলেই হবে, বিস্তারিত দেওয়ার প্রয়োজন নেই। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো চাহিদা হতে হলে 3টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। বা এইভাবে প্রশ্ন আসতে পারে যে অনুধাবনে যে চাহিদার 3টি বৈশিষ্ট্য বা 3টি শর্ত কি কি, তাহলে তোমাদের এই 3টি শর্ত উল্লেখ করতে হবে। এখন আসো আমরা চাহিদা বিধি সম্পর্কে জানি। চাহিদা বিধি মানে ডিমান্ড ল। ল মানে নিয়ম কানুন, বিধি। চাহিদারও একটি বিধি আছে। চাহিদাটা আমি আগেই বলেছি যে চাহিদাটা অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেমন দামের উপর নির্ভর করে, আয়ের উপর নির্ভর করে, সম্পর্কযুক্ত দ্রব্যের উপর নির্ভর করে, ভোক্তার আয় রুচি উপর নির্ভর করে, ভোক্তার সংখ্যার উপরে নির্ভর করে, অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। এক একটা বিষয়ের সাথে এই চাহিদার এক এক রকম সম্পর্ক। যেমন দামের সাথে চাহিদার এক ধরনের সম্পর্ক, আয়ের সাথে চাহিদার এক ধরনের সম্পর্ক। এই দামের সাথে চাহিদার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। এখানে সংজ্ঞায় আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক অবস্থায় সাধারণত দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। তাহলে এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। অন্যান্য অবস্থা বলতে বোঝানো হয় দাম ছাড়া বাকি সকল যে বিষয়ের উপরে, যে স্বাধীন চলকের উপরে চাহিদাটা নির্ভর করে, সেগুলোকে বোঝানো হয়েছে। যে আয়ের উপর নির্ভর করে আয়টা স্থির থাকবে, স্থির অবস্থায়। সম্পর্কযুক্ত দ্রব্যের দাম, সময়, আবহাওয়া, ক্রেতার সংখ্যা, এগুলো সব অবস্থা স্থির থেকে যখন দামের সাথে চাহিদার সম্পর্কটা এরকম হয় যে দাম বাড়লে চাহিদা কমে, সাধারণত দাম কমলে চাহিদা বাড়ে, এই বিপরীত বা ঋণাত্মক সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। তাহলে শিক্ষার্থীরা আমরা চাহিদা বিধি সম্পর্কে জানলাম। চাহিদা বিধির মূল কথাই হচ্ছে দামের সাথে চাহিদার ঋণাত্মক সম্পর্ক, বিপরীত সম্পর্কটাকে চাহিদা বলে। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে চাহিদা বিধি কি, তাহলে দামের সাথে চাহিদার ঋণাত্মক সম্পর্কটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে আমরা এখন আরো জানবো চাহিদা সূচি। এখানে নিচে একটি কাল্পনিক চাহিদা সূচি দেওয়া হলো। চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সূচি। আমরা যে একটু আগে আলোচনা করলাম যে চাহিদা বিধি, এই বিধিটাকে জন্য সংখ্যার মাধ্যমে বা একটা সূচি বা তালিকার মাধ্যমে যখন প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে চাহিদা সূচি। তাহলে সুন্দরভাবে বলা যায় যে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ হচ্ছে চাহিদা সূচি। যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, সূচির মাধ্যমে প্রকাশ করে, সেই সূচির সংখ্যাকেই বলা হয় গাণিতিক প্রকাশ। এই গাণিতিক প্রকাশটাই হচ্ছে চাহিদা সূচি। আমরা সূচিতে লক্ষ্য করলে দেখতে পাই যে দুটি কলাম রয়েছে, এক পাশে দাম দেখানো হয়েছে, আরেক পাশে চাহিদার পরিমাণ উল্লেখ করা হয়েছে। দাম সংক্ষেপে পি মানে প্রাইস, আর চাহিদার পরিমাণ সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 8 একক। যে কোনো পণ্য বুক করতে পারে, আমরা দেখি যে কোনো একটা পণ্য ধরে নিতে পারি। তারপরে দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা, তখন চাহিদার পরিমাণ 6 একক। দাম আরো বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা, 4 টাকা, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 4 একক, 2 একক হয়েছে। তাহলে আমরা সূচিতে লক্ষ্য করলে দেখতে পাই দাম যতই বৃদ্ধি পাচ্ছে, চাহিদা ততই হ্রাস পাচ্ছে। তাহলে এখানে চাহিদা বিধিরই প্রকাশ পেয়েছে, অর্থাৎ চাহিদা বিধিতে আমরা পড়ে এসেছি দাম বাড়লে চাহিদা কমতে থাকে। আবার এরকমও সূচি থাকতে পারে প্রথমে 4, তারপর 3, তারপর 2, তারপরে 1। তাহলে সেক্ষেত্রে হবে দাম হ্রাস পাওয়ার সাথে সাথে চাহিদা তখন বৃদ্ধি পাবে। অর্থাৎ দাম যখন 4 টাকা, তখন চাহিদার পরিমাণ 2 একক। দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ 4 একক। দাম হ্রাস পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 একক। দাম আরো হ্রাস পেয়ে 1 টাকা হলে চাহিদার পরিমাণ 8 একক। যদি এভাবেও
সূচিতে উল্লেখ থাকে তাহলেও কিন্তু চাহিদার দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্কই প্রকাশ পায়। আমরা আমাদের সূচিতে এখানে দাম বৃদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আবার কোনো কোনো সূচিতে থাকতে পারে চাহিদা দাম হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি যদি পায় তাহলে সেটা হবে চাহিদা সূচি। তাহলে আর সূচি বলতে আমরা জানলাম চাহিদা বৃদ্ধির গাণিতিক প্রকাশ হচ্ছে চাহিদা সূচি। তাহলে শিক্ষার্থীরা তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, উদ্দীপক দেওয়া থাকতে পারে একটি সূচি, যে এই সূচির ভিত্তিতে এই সূচিটি কোন বিধি প্রকাশ করে। তাহলে আমরা যখন দেখব এই স্বাধীন চলকের দামের সাথে অধীন চলক চাহিদার বিপরীত সম্পর্ক, উল্টো সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক, তাহলেই সেটাকে আমরা বলবো চাহিদা বিধি। এখানে দাম হচ্ছে স্বাধীন চলক আর ডি অর্থাৎ চাহিদা হচ্ছে অধীন চলক, কারণ চাহিদাটা দামের উপর নির্ভর করছে। দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা হ্রাস পাচ্ছে, অর্থাৎ যেসব চলকের মান অন্য চলকের দ্বারা প্রভাবিত হয় বা অন্য চলকের উপর নির্ভরশীল তাকে বলা হয় অধীন চলক। তাই ডি বা চাহিদা হচ্ছে একটি অধীন চলক আর পি হচ্ছে স্বাধীন চলক। চলক হচ্ছে যে বিষয় বা রাশির মান পরিবর্তনশীল সেটাকে বলা হয় চলক, ভেরিয়েবল। আর পি হচ্ছে স্বাধীন, যে কোনো সময় এটা কারো কোনো বিষয়ের উপর নির্ভরশীল না, যে কোনো সময় দাম বাড়তেও পারে কমতেও পারে, যে কোনো পরিস্থিতি। তাহলে আমরা চাহিদা সূচি সম্পর্কে জানলাম। তাহলে আশা করি শিক্ষার্থীরা এরকম সূচি পেলে যদি থাকে উদ্দীপক আকারে তাহলে তোমরা উপস্থাপন করতে পারবে বা লিখতে পারবে। দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক হলেই সেটাকে আমরা চাহিদা বিধি হিসেবে আখ্যায়িত করব। এখন আসো চাহিদা রেখা সম্পর্কে আমরা জানবো। এই চাহিদা সূচিটাকে যখন এই রেখাচিত্রের মাধ্যমে জ্যামিতিক ভাবে প্রকাশ করা হয় সেটাই চাহিদা রেখা, অর্থাৎ চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। আমরা দেখতে পাচ্ছি এখানে চাহিদা রেখা অঙ্কন করার জন্য এখানে আমরা দুটি রেখা অঙ্কন করেছি। যে কোনো সময় তোমরা যখন চাহিদা রেখা অঙ্কন করবে প্রথমে লম্ব অক্ষ এঁকে নিবে, তারপরে ভূমি অক্ষ এঁকে নিবে, তারপরে সূচির মানগুলি সঠিকভাবে সমান দূরত্ব বজায় রেখে বসাতে হবে। সবসময় চাহিদা রেখা অঙ্কনের সময় লম্ব অক্ষের দাম অর্থাৎ স্বাধীন চলক থাকবে আর ভূমি অক্ষে থাকবে অধীন চলকের মান চাহিদার পরিমাণ। আমরা লম্ব অক্ষকে নাম দিয়েছি এখানে এক্স আর এখানে ভূমি অক্ষের নাম দিয়েছি ওয়াই। এটা যে কোনো সিম্বল দ্বারাই প্রকাশ করা যায়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যখন বিশ্লেষণ করবে যে নামেই এখানে উপস্থাপন করবে সেই নামে বিশ্লেষণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা সূচিতে দাম দেখেছি 4 টাকা পর্যন্ত, তাই আমরা সমান দূরত্বে 4 কেটে নিলাম, 1 2 3 4। আর এদিকে চাহিদার পরিমাণ ছিল আমাদের 2 একক 4 একক 6 একক 8 একক। তাহলে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। 2 এর পরে 4 6 সমান দূরত্বে 2 2 করে আমরা কেটে নিলাম 8। আমাদের সূচি অনুসারে মানগুলি বসালাম। এখন দ্বিতীয় স্টেপে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সমন্বয়সূচক বিন্দু বের করতে হবে, অর্থাৎ দামের সাথে চাহিদার কি পরিমাণ সেটি এর একটি সমন্বয়সূচক বিন্দু রয়ের মাধ্যমে নির্দেশ করতে হবে। আমরা দেখেছি যে সূচিতে দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 8 একক, তাই এই দামের 1 টাকা থেকে সোজা তুমি একদম 8 এককের এখানে চলে যাবে। তারপর 8 একক থেকে উপরে উঠলেই সমন্বয়সূচক বিন্দু পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সমন্বয়সূচক। এই বিন্দুর নাম হচ্ছে ডি, এখানে সরে গিয়েছে তাই এই ডিটা এখানে বসার কথা ছিল, যাই হোক এখানে এই বিন্দুর নাম হচ্ছে ডি। তাহলে আমাদের চাহিদা রেখার একটি বিন্দু পেয়ে গেলাম, সমন্বয়সূচক বিন্দু। সমন্বয়সূচক বিন্দু হচ্ছে এই দুটি চলকের মানের সমন্বয়সূচক একটি বিন্দু, দুটি মান প্রকাশ পায়, অর্থাৎ এই ডি হচ্ছে আমাদের চাহিদার একটি বিন্দু। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক, সোজা আমরা 6 এ চলে আসব এবং 6 থেকে উপরের দিকে চলে গেলেই আমরা সমন্বয়সূচক বিন্দু সি, এটার নাম সি। আবার দাম যখন বৃদ্ধি পেয়ে 3 টাকা চাহিদার পরিমাণ তখন ছিল 4 একক, তাহলে আমাদের এই হচ্ছে 4 একক, 4 একক আর 3 টাকা মিলে হচ্ছে এই বিন্দুটির নাম হচ্ছে বি বিন্দু।
এই বি বিন্দুটা এখানে বি বিন্দু হবে। তাহলে 3টি বিন্দু পাওয়া গেল। সর্বশেষ দাম আরো বৃদ্ধি পেয়ে 4 টাকা, তখন চাহিদার পরিমাণ 2 একক, এদের সমন্বয়সূচক বিন্দু এ। এবার এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু যোগ করে এই সোজা টান দিয়ে যোগ করে ফেলবে এবং ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে এই অংশটুকু বা বাড়তি অংশটুকু ছেদ করাতেও পারো, বা ছেদ না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এই ডি রেখাই হচ্ছে চাহিদা রেখা। তাহলে আমরা সূচি অনুসারে যে চিত্র পেয়েছি সেই চিত্রটি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি চাহিদা রেখা। তার কারণ হচ্ছে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। যেগুলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখা দ্বারা এটাই প্রকাশ পায় যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের বিপরীত সম্পর্ক। তাহলে শিক্ষার্থীরা আমরা এইভাবেই কিন্তু তোমাদের যে কোনো সূচি থেকে রেখাচিত্র অঙ্কন করতে হবে। অঙ্কনের সময় লম্ব অক্ষ, ভূমি অক্ষ প্রথমে দিতে হবে, তারপর সমন্বয়সূচক বিন্দু বের করে সমন্বয়সূচক বিন্দুগুলো যোগ করে যে রেখা পাবে সেটি হবে চাহিদা রেখা। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু অনেক এরকম উদাহরণ দেওয়া আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের প্রয়োগ এবং উচ্চতার মধ্যে প্রশ্ন আসবে, এইরকম সূচি দেওয়া থাকবে উদ্দীপক আকারে, প্রয়োগে বা উচ্চতা দেখাতে প্রশ্ন আসতে পারে যে এই সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। সেক্ষেত্রে তোমরা আশা করি এভাবে চাহিদা রেখা অঙ্কন করতে পারবে এবং পরবর্তীতে চাহিদা রেখা বিশ্লেষণও দিতে হবে। বিশ্লেষণ মানে মধ্যে তোমরা যে প্রথমে যে কাজটি করতে হবে, যে কথাগুলি লিখতে হবে সেগুলি হচ্ছে, প্রথমে লিখবে যে তুমি ভূমি অক্ষে কি প্রকাশ করছো, লম্ব অক্ষে যে চিত্রে লম্ব ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 8 একক এবং এদের সমন্বয়সূচক বিন্দু ডি। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন 2 টাকা, চাহিদার পরিমাণ 6 একক, এদের সমন্বয়সূচক বিন্দু সি। এভাবে বি এ বিন্দু পাওয়া যায় এবং এ বি সি বিন্দু যোগ করে ডিডি যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে চাহিদা রেখা। তাহলে শিক্ষার্থীরা এভাবে যে কোনো সূচি থেকে চিত্র অঙ্কন করে চিত্র বিশ্লেষণ দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বারবার শুনবে, বুঝতে না পারলে তারপর চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তোমাদের বোর্ডে ফাইনালে কিন্তু এই চাহিদার উপরে প্রশ্ন থাকে, তাই বিষয়টা ভালো করে শিখবে। এখানে চিত্র বিশ্লেষণ আমি উল্লেখ করেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এভাবে চিত্র বিশ্লেষণ উপস্থাপন করবে, তাহলে বিশ্লেষণটা সুন্দর হবে এবং তোমরা ভালো নাম্বার, আশা রাখি ভালো নাম্বারও পাবে। আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি কিভাবে লিখতে হবে সেই কথাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে তোমাদের সুবিধার জন্য, তোমরা যেন এখান থেকে শিখতে পারো। তাহলে আসো আমরা কিছু দলীয় কাজ, এখন তোমাদের ক্লাসে থাকলে হয়তো আমরা দলীয় কাজ করতে পারতাম সবাই মিলে, কিন্তু যেহেতু ক্লাসে তোমাদের উপস্থিতি পাচ্ছি না, তাই তোমরা বাসায় এই কাজগুলি করবে। এখানে দুটো সূচি দেওয়া আছে, দুটো সূচি চাহিদা সূচি, এই সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবে। কেন চাহিদা সূচি? কারণ এখানে লক্ষ্য করা যায় প্রথম সূচিতে দাম 1 টাকা থেকে 2 টাকা, 3 টাকা থেকে 3 টাকা, অর্থাৎ দাম বৃদ্ধি পাচ্ছে। চাহিদা 30 থেকে 20 একক, 20 একক থেকে 10 একক হয়েছে, অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা হ্রাস পাচ্ছে, তাই এটি একটি চাহিদা সূচি। আবার এখানে দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে বৃদ্ধি পেয়ে 15 টাকা, 20 টাকা, 25 টাকা হয়েছে। চাহিদাও দেখছি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা হ্রাস পাচ্ছে। সো এটাও একটি চাহিদা সূচি। এই সূচি থেকে তোমরা বাসায় চাহিদা রেখা অঙ্কন করবে, লম্ব অক্ষ, ভূমি অক্ষ রেখা টেনে দাগ কেটে কেটে চাহিদা রেখা, সমন্বয়সূচক বিন্দু নির্ণয় করে সেই সমন্বয়সূচক বিন্দুগুলি যোগ করে চাহিদা রেখা অঙ্কন করবে। এখানে আরেকটি বিষয়, একটা উদ্দীপক তুলে ধরা হয়েছে। অনেক সময় এই ধরনের উদ্দীপক আকারে আসে পরীক্ষায়, ছেলেমেয়েরা বের করতে পারে না, একটু কনফিউজড হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে এই উদ্দীপক থেকে কিভাবে সূচি তৈরি করতে হয় সেটা বোঝানোর জন্যই মূলত এই স্লাইডটা তোমাদেরকে দিয়েছি। এখানে স্লাইডটা পড়ে উদ্দীপক আকারে এইভাবে আসতে পারে এবং প্রশ্ন থাকতে পারে উদ্দীপকের আলোকে চাহিদা সূচি তৈরি করো। এখানে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে
রিক্সা চালক রহিম ও চাল বিক্রেতা আজিম হাটের পাশে তাদের বসবাস। রহিম 30 টাকা দরে 2 কেজি চাল কিনে বাড়ি ফিরলেন। আজিম প্রতিদিন 100 কেজি চাল বিক্রয় করতে পারে 30 টাকা দরে। পরের হাটে রহিম গিয়ে দেখে চালের দাম কমে 25 টাকা হয়েছে, তাই সে 4 কেজি চাল কিনে খুশি মনে বাড়ি ফিরে। কিন্তু চাল বিক্রেতা চালের দাম কম থাকায় ওই দিন 80 কেজির বেশি বিক্রি করবে না বলে স্থির করেছে। তাহলে উদ্দীপকের আলোকে চাহিদা সূচিত। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে রহিম হচ্ছে ভোক্তা, চাল ক্রয় করে, আর আজিম হচ্ছে বিক্রেতা, চাল বিক্রি করে। সে প্রতিদিন কিন্তু 100 কেজি চাল বিক্রি করে 30 টাকা দরে। যখন চাল কমে গেল দাম, তখন সে বিক্রয়ের পরিমাণ অর্থাৎ যোগানের পরিমাণ হ্রাস করে দিল, অর্থাৎ 80 কেজি বিক্রি করে। তাহলে এটি কিন্তু সূচিতে আসবে না, কারণ এটি হচ্ছে যোগানের পরিমাণ। তো যে ভোগ করছে সেটাই হচ্ছে চাহিদা। ভোগ করছে কে? রহিম। রহিম 30 টাকা দরে 2 কেজি চাল ক্রয় করে। আবার পরের হাটে যখন দেখে বাজারে চালের দাম কমে 25 টাকা হয়েছে, 5 টাকা কমে গেছে, তখন সে চালের কেজি 2 কেজির পরিবর্তে আরো বেশি 2 কেজি অতিরিক্ত ক্রয় করে, অর্থাৎ 4 কেজি সে ক্রয় করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাম হ্রাস পাওয়ার কারণে তার ক্রয়ের পরিমাণ বা চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের সূচিতে আসবে রহিমের চাহিদা, অর্থাৎ রহিম পি এবং কিউ দ্বারা বা ডি দ্বারা তোমরা লিখতে পারবে, দুটোই চাহিদা নির্দেশ করে। তাহলে আমরা পিতে প্রথমে 30, তারপরে এর সাথে চাহিদার পরিমাণ হচ্ছে 2 কেজি, তারপরে নিচে হবে 25 টাকা ধরে 4 কেজি। তাহলে আমাদের চাহিদা সূচি তৈরি হয়ে যাবে। আর এটা চাহিদা সূচি, কারণ দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই এটাই চাহিদা সূচি। আর সেই সূচি তৈরি করে তারপরে তোমরা লম্ব অক্ষ, ভূমি অক্ষের মাধ্যমে রেখাচিত্র অঙ্কন করবে। এভাবেও আসতে পারে তোমাদের উদ্দীপক আকারে। অনেক ছেলে মেয়ে এভাবে আসলে হয়তো কনফিউজড হয়ে যায় সূচি তৈরি করতে, তাই আমি তোমাদেরকে এই যেন কোনো ধরনের অসুবিধা না হয় বা কোনো সমস্যা না হয়, এই জন্য এই বিষয়টাও আলোচনা করলাম। বাসায় তোমরাও আরো এরকম অনেক অসংখ্য বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো ফলো করবে, বাসায় প্র্যাকটিস করবে। খুব ইম্পর্টেন্ট একটি বিষয় চাহিদা, তাই বিষয়টা ভালো করে পড়বে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।